তবে তন্ময়দা গৌরব আমরা আসবো এসআইআর কেন কি বিষয়ে বিহারের ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার পরিষ্কার মনে আছে তন্ময়দা গৌরব যাই বলুক সুপ্রিম কোর্ট বলেছিলেন যদি একটি ক্ষেত্রেও ইরেগুলারিটিস ধরা পড়ে একটা ক্ষেত্রেও তাহলে পুরো এসআইআর বাতিল করা হবে। গৌরব যাই বলুক একটা ক্ষেত্রেও যদি আমি জানি না ধরা পড়েছে কিনা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ আমার মনে আছে এখনো একটি ক্ষেত্রেও অনিয়ম প্লিজ একটা বিরতি নিই একটা বিরতি নিই পরবর্তীকালে ঝন্টু বড়াইক রয়েছেন মানে ঘটনাচক্রে এটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয় যে ভদ্রলোক ঝান্ডা ধরে কোনো ডিরেক্ট রাজনৈতিক দল করেন না। অ্যাটলিস্ট এসআইআর সম্পর্কে যে ভীতি রয়েছে মানুষের ঝন্টুদার বক্তব্যে সেটা খানিকটা আমি আশা করি দূর হবে। রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করতে গিয়ে দেখুন মানুষের জন্য ক্যাম্পেনিং হচ্ছে না, মানুষ বুঝতেই পারছে না। আমি গ্রামগঞ্জের দিকে গেলে মানুষ চমকে যায় যে এসআইআর আমার নাম বাদ মানে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে সেটা ভাবছে না, সে ভাবছে আমাকে মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বাইরে বার করে দেওয়া হবে। ভোটার লিস্ট না নাগরিকত্ব আর ভোটার এই দুটোকে মিলিয়ে দেওয়া হচ্ছে দেখুন বুদ্ধিমত্তার সঙ্গে যাতে মানুষ ভীত মানুষ আতঙ্কগ্রস্ত প্যানিকড হয়ে যায়। মানুষ চেষ্টা করা হচ্ছে যে তোমার নাম বাদ না তুমি পুরো দেশ থেকে তোমায় তাড়িয়ে দেওয়া হবে এরকম একটা ব্যাপার। সত্যি কি তাই? ঝন্টু বড়াইক বলবেন এই বিশ্লেষণার সঙ্গে। আমার এটা ভালো লাগছে যে ঝন্টুদাই ভোটার তালিকা তৈরির সঙ্গে একটা সময় নিজে কাজও করেছেন যুক্ত ছিলেন। কাজে এসআইআর কি বিস্তারিত শোনাবো আপনাদের সঙ্গে থাকুন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসলাম বিরতির পর। ঝন্টুদা এই এসআইআর করলে সত্যি একজন সাধারণ মানুষ আমি লেম্যানের কথা বলছি নাম হঠাৎ করে বাদ চলে যাওয়া বা দেশ থেকে বের করে দেওয়া বা নাগরিকত্ব তার কেড়ে নেওয়া কি কি ভয়াবহ বিষয় হতে পারে এসআইআর এ? কিচ্ছু হবে না। এসআইআর একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। এর আগে যে 16 বার এসআইআর হয়েছে তার 15.5 বারই কংগ্রেস শাসনাধীন সরকারের সময় হয়েছে 15.5 বার। আচ্ছা আমি তোমায় বলছি আজকে মমতা ব্যানার্জি এবং তার দলের লোকজন মমতা ব্যানার্জি ইতিহাস জানেন তার দলের লোকজন ইতিহাস জানেন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মমতা ব্যানার্জি বিরোধী দল নেত্রী জঙ্গি আন্দোলন গড়ে তুলেছিল। আজকে এনআরসির ভয় দেখাচ্ছেন উনি। নির্বাচন কমিশনে ভোটার লিস্টে নাম ওঠানোর সাথে ভারতের নাগরিকত্ব এনআরসির দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। এনআরসির দাবিটা ভারতবর্ষে প্রথম মমতা ব্যানার্জি আমাদেরকে জানিয়েছিলেন। তৎকালীন উপাধ্যক্ষ চরণজিৎ সিং আটোয়ালের মুখে কাগজ ছুঁড়ে মিলে বহু চর্চিত সে ভিডিওটা আজও আর্কাইভে আছে। পার্থবাবু নিশ্চয়ই জানেন এনআরসি চাই বামফ্রন্ট 1 কোটি অবৈধ ভোটারকে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ভোটটাকে ম্যানিপুলেট করে পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে শেষ করে ফেলেছে। খেয়াল আছে পদত্যাগ করেছিলেন তৎকালীন সরকারের মন্ত্রিসভার থেকে। এবার প্রশ্নটা হচ্ছে এর আগে এসআইআর কতবার হয়েছে বাংলায়? লাস্ট এসআইআর হয়েছে 2002 সালে। কত ভোটারের নাম কাটা গেছে? তখন 4 কোটি 86 লক্ষ এসআইআর এর পরে দাঁড়িয়েছিল 4 কোটি 58 লক্ষে। 28 লক্ষের নাম কাটা গেছে বামেদের সময়। বামকন তখন এইখানকার প্রধান শক্তি শাসক দল সংগঠনের দিক থেকে তারা ভয়ানক রেজিমেন্টেড পার্টি একটা কথা বলেনি সহযোগিতা করেছে। আমি কেন বলছি সেই সময় ম্যানুস্ক্রিপ্ট রাইটিং এর সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত। আমি কাছের থেকে দেখেছি এসআইআরটা। তৃণমূল নেত্রীর সাংঘাতিক আন্দোলন তারপরে 3.5 বছরের মাথায় 2006-এ ভুতুরে ভোটার ভর্তি হয়ে গেছে নির্বাচনের তালিকায়। তারাও কেন্দ্র সরকার চাপে পড়ে কেজি রাওকে রাজ্যে রোল অবজারভারের মতো নতুন পদ তৈরি করে আনেন। এনে 3.5 বছরের মাথায় আবার 9 লক্ষ ভুতুরে ভোটারের নাম কাটেন। তখনও কিন্তু শাসক দল সহযোগিতা করেছিল। আমি তখনও সেই কাজের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। আমি বলছি যে শুধু তাই নয় 2009 তৎকালীন মুখ্য সচিব এন গোপালাস্বামী কলকাতায় এসেছেন। বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি ছুটে গেলেন, দেখা করলেন। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের 46,000 জাল ভোটার রয়েছে। যাদবপুরে 1320 জনের লিস্ট তিনি হাতে ধরিয়ে দিয়ে বললেন ইমিডিয়েট কাটো। এই আন্দোলনগুলো কাটছিল। ইতিহাসগুলো কাদের? মাথায় রাখুন এসআইআর কনস্টিটিউশনাল ম্যান্ডেট। মমতা ব্যানার্জি চাক না চাক এটা করতে হবে। আর্টিকেলে স্পষ্ট লেখা আছে একটার পর একটা। আজ উনি বিরোধিতা করছেন না, উনি শুরুটা করেছিলেন
কারো নাম কাটা যাবে না। উনি এখন বলছেন বৈধ, অবৈধ বৈধ নাম কাটা যাবে না। তখন শুরুটার আর্কাইভগুলো দেখো না, শুরু আর্কাইভ দেখতে হবে না, 21 তারিখ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বক্তব্য এবং সেটা দেখলে শুধু তাই নয়, গৌরবকে ধন্যবাদ একটা কথা ধরিয়ে দেওয়ার জন্য। এই মমতা ব্যানার্জি তো ফেব্রুয়ারি মাসে তার দলের উদ্দেশ্যে বলেছিলেন, যখন তার দলের নির্দেশে সাগরিকা ঘোষ রাজ্যসভার সাংসদ স্পষ্টত বলেছিল সারা দেশে স্পেশাল রিভিশন আনতে হবে, ভুতুরে ভোটারদের নাম কাটা যাবে। তারই অঙ্গ হিসেবে তৃণমূলের নেতারা পার্থবাবুরা বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর সার্ভে করেছিল 3 মাস ধরে। আজকে প্যারাডাইম শিফটটা কেন? মমতা ব্যানার্জি ভাবতেও পারেনি যে তিনি নিজের কালিদাসের মতন যে ডালে বসেছিল সেই ডালটাই কেটেছে। আজকে বলো যে সামান্য কালীগঞ্জের ভোট, এই কালীগঞ্জের ভোটে, নদিয়ার কালীগঞ্জের ভোটে ভোটার লিস্ট ভোট উপনির্বাচনের আগে থ্রু আউট নয়, স্পেশাল কোনো রিভিশন নয়, শুধুমাত্র উপর থেকে চোখ বুলিয়ে 6,000-এর নাম কাটা গেছে। তার মধ্যে 3,500 জন মৃত আর 2,394 জন ভোটার কার্ডে যে ঠিকানা ছিল তাদের খুঁজে পাওয়া যায়নি। একটা বিধানসভায় 294টা বিধানসভায় কত লক্ষ ভোটার হতে পারে? আমি একদম সেই হিসাবটাই করতে প্রশ্নটা হচ্ছে এ রাজ্যে ভুতুরে ভোটার আছে, এই দাবিটা তৃণমূল নেত্রী শুধু করেননি। 1993 সালে 18ই জানুয়ারি আর্কাইভ চেক করুন, জ্যোতিবাবু বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে খেয়ে ফেলছে, এটা নিয়ে সরাসরি ঢাকার হাই কমিশনারের দেব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীকালে 2003 3রা মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন লালকৃষ্ণ আডবাণী ভিন্ন রাজনীতি দর্শন মানেন, তার পৃথ্বীরাজ ভবনে ব্রেকফাস্ট টেবিলে বুদ্ধবাবু আমন্ত্রিত হয়ে একটাই কথা বলেছিলেন, ইমিডিয়েট রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর ব্যবস্থা করুন। এই যে কথাগুলো, শুধু তাই নয়, একাধিক বাম বাগ্মী সাংসদরা বলেছিলেন। এই যে আজকে রিয়ালিটি, তৃণমূল নেত্রীর একটা সময় দাবির থেকে তিনি সরছেন কেন? কারণ এই সঞ্জীবনী সুধা, এই ভুতুরে ভোটাররা সঞ্জীবনী সুধা, এই কারণে বারবার পার্থবাবুদের তারা পুরনো দাবির থেকে সরে এসে এসআইআর বা কোন রকমের স্পেশাল রিভিশন নির্বাচন কমিশন করতে চাইলে, যেটা তাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেট, তারা করতে দেন না। আরেকটা কারণ বলে শেষ করছি, পার্থবাবুরা ভালো করেই জানেন এসআইআরটাকে বাধা দিলে রেগুলার কোর্সে, নর্মাল কোর্সে 356 ধারাটা জারি করার ক্ষমতা নির্বাচন কমিশন রাখে, যেটা অসমে জম্মু কাশ্মীরে হয়েছে। তারা কি সেই পরিস্থিতিটা আনতে চাইছেন যাতে পাবলিক সেন্টিমেন্টের ঘা দিয়ে তারা আবার ক্ষমতায় ফিরতে পারেন? আমি একই জায়গায় অ্যাড করব, এই যে বললেন দেবাশিস যে এটা হচ্ছে 356 ধারা এখানে করতে হবে না। আজকে যদি এনারা যদি পেছান, যেভাবে পেছাচ্ছেন, মে মাস পর্যন্ত গেলে এমনি সরকার হচ্ছে শেষ, তখন আর এমনি হচ্ছে 356 রেগুলার কোর্সে আছে, কিন্তু রেগুলার করতে হবে ওটা। আচ্ছা, এবার এরা যদি ক্ষমতা থাকে এটা করুক একদম। আমি পার্থদার থেকে এটাই জানবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, ঝন্টুদা যেটা বললেন যে একটা সময় তিনি এই অনুপ্রবেশকারী অবৈধ ভোটারদের তাড়ানোর পক্ষে ছিলেন, তিনি বলছিলেন ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করতে হবে একাধিকবার। তিনি বামপন্থী মানে বামেদের সময়কার মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করলেন, যে তারাও বলছেন ওই অবৈধ অনুপ্রবেশকারীদের আটকাতে হবে, কারণ এরা বাংলার জন্য ক্ষতিকর, তারপরে তারা ভারতের জন্য ক্ষতিকর, ফার্স্ট হচ্ছে তারা বাংলার জন্য ক্ষতিকর। তাহলে এই ক্ষতিকারক বিষয়টিকে, মানে যে ঘাটা পচে গেছে তাকে রেখে দেওয়ার চেষ্টা কেন করছেন? এরকমই একটা প্রশ্ন উঠলেও পার্থদার থেকে আমি তার উত্তর নেব। হয় পার্থদাকে আগের ইতিহাসগুলো অস্বীকার করতে হবে, আর না হলে নতুন কোনো বক্তব্য রাখতে হবে। পার্থদা, একটা বিরতির পর আপনার কাছে আমি যাব যে আজ এই অবস্থান পরিবর্তন কেন? যদি মৃত, মানে ধরে নিন ঝন্টুদা যে তথ্য দিলেন 6,000 করে কালীগঞ্জের আয়তন আর সমস্ত বিধানসভার আয়তন এক নয়, 6,000 বাদ গেছে, 294 ধরলে 17 লক্ষ 18 লক্ষ ভোটার এমনি বাদ যায় যারা মৃত, নর্মাল প্রসিজিওর, ইন্টেন্সিভ রিভিশন নয়, নর্মাল রিভিশনে। তাহলে এই যে 18 লক্ষ ভোটার যদি একটা বার্ডেন হয়, বা এই মৃত ভোটারদের জায়গাটাকে যদি কেউ ব্যবহার করে যদি কোনো রাজনৈতিক দলকে সে প্রিভিলেজ দেয়, সেটাকে কেন মানবেন আপনারা কেন মানবেন শাসক দল হিসাবে? এই 18 লক্ষের মধ্যে গৌরবের দলও কাউকে ভোট দিতে পারে, মৃত মানুষের হয়ে ভোট দিতে পারে, তন্ময় দাদের দলের কেউ দিতে পারে। এই অনৈতিক বিষয়ের বিরুদ্ধে আপনারা শাসক দল হিসাবে কেন কিছু বলবেন না?